শেষমেশ ও নিজে ছেড়ে দিয়ে গেল আমায় বিমানবন্দরে। যাওয়ার সময় ওর চোখে জল ছিল। জল গোপন করে বলল, রাতের দিকে ফোন করো, অসুবিধা নেই, আমি ধরবো। শুধু আগে থেকে মেসেজ করো যাতে অনলাইন থাকি। যাবার সময় ও 2 বার পিছনে তাকালো। জানি না ওর সাথে আর দেখা হবে কিনা। চুক্তিতে লেখা আছে 6 মান্থ অন 1 মান্থ অফ। সহজ ভাষায় বললে 6 মাসে কাজ করে 1 মাসের ছুটি পেয়ে ফিরবো। কিন্তু নতুন কোম্পানি, ট্রেনিং, ওয়ার্ক পারমিট, ইকামা সব করতে 2 মাস লাগিয়ে দিবে। 6 মাসটা 9 মাস নিয়ে নিবে ছুটি দিতে। বিদেশে চাকরি মানে আমি তো আর হোয়াইট কালার জব করতে চাচ্ছি না, বরং চাকরিটা খোঁজা খুব জরুরি ছিল। পদ অবনতি করেই যাচ্ছি। এক কথায় গতর খাটিয়ে পয়সা আয় করতে যাচ্ছি। যারা মেধা খাটিয়ে আয় করে তাদের সাথে আমাদের অনেক পার্থক্য। দেখুন না, দেশ ছাড়ছি ট্যুরিস্ট ভিসায়। ইমিগ্রেশন অফিসার আটকে দিতেই পারে ইচ্ছে করলে। হোটেল বুকিং দেখাও, রিটার্ন টিকিট দেখাও, এই 2-1টা কথা বলি। ও দেশে গিয়ে গরু ছাগলের মতো লেবার ক্যাম্পে দিন কাটাতে হবে যতদিন না দরকারি কাগজপত্র বানায়। গ্রাম বাংলার বহু ছেলে আজকাল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করতে যায়। দূর থেকে দেখে মনে হবে ওদের সোনার টুকরো ছেলে, কিন্তু আসলে এদের জীবনটা সোনার মতো দামি নয়। হয়তো এই লড়াই করার নামই জীবন। আর মৃত্যু, এই যে আমাদের স্বপ্নটা ভেঙে যাওয়ার পথে, ভেঙে গেলেই তো আসলে আমার মৃত্যু হবে। আসলে ভালো থাকাই তো জীবন। ওকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না। ওর সব বন্ধুদের বিয়ে হয়ে 5-6 বছরের বাচ্চা হয়ে গেছে। অনেক সময় ওর বাবা মা, ওনারা ঠিক কোনোভাবে জেনে গেছিল আমি বিদেশে গিয়ে রান্নাবান্নার কাজ করি, আর তাও আবার সমুদ্রে, মাঝে তেলের খনিতে। মুহূর্তের মধ্যে মৃত্যু আমাদের আপন করে নিতে পারে। তাই শর্ত দিয়েছিল বিদেশে নয়, এখানে থেকেই একটা সম্মানজনক আয় করতে হবে। এমনি চাকরির বাজার খারাপ, তার উপর বয়স হয়েছে, তাই জমানো টাকায় ব্যবসা করার চেষ্টা করলাম। আর শখ করে কেনা গাড়িটাও ওলাতে ভাড়া দিলাম। ড্রাইভার আমার বন্ধু। ও আমাকে বলেছিল, নিজে গাড়ি না চালালে তুই পয়সার মুখ দেখতে পারবি না। ব্যবসাও চলছে না, মুদি দোকান ধার দিতে চলতে হয়। ফলে নগদ লাভটা কি হচ্ছে বুঝতে পারি না। তাই রাতের বেলায় গাড়ি নিয়ে 2-1টা ট্রিপ মেরে দিয়ে থাকি আর কি। বিশেষ করে এয়ারপোর্টে একটা ভাড়া পেয়ে গেলেই কেল্লা ফতে। আমার বন্ধু অবশ্য বারণ করে দিয়েছে, অচেনা জায়গায় যাবে না। জিনকির হাটের একটা ভাড়া বারবার ক্যান্সেল করে দিচ্ছি, তবুও আসছে। আমি এবার ক্যান্সেল করলাম না। দেরি যদি করি তাহলে ওরা নিজেরাই ক্যান্সেল করে দেবে। আমি বারবার ক্যান্সেল করলে কোম্পানি থেকে ফাইল করতে পারে। কিন্তু হঠাৎ ফোন এলো একটা মেয়ের গলা। ভাই, খুব বিপদে আছি, একটু আসবেন তাড়াতাড়ি, ভাড়ার চেয়ে 200-300 টাকা বেশি দিয়ে দিব। অগত্যা হাজির হলাম, টাকার জন্য নয়, মহিলার আকতিতে। টালিগঞ্জ, একটা মাঝারি বয়সের লোক, গর্ভবতী কম বয়সী হিজাব পরা মেয়ে, আর একটা ছেলে। আমি নিশ্চিত হলাম এরা নিশ্চয়ই গাড়ি চোর নয়। খবর ডাঙার পর থেকেই রাস্তাটা আরো ফাঁকা। অন্ধকার চিরে গাড়ি বেরিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়িতে থেমে গেল, কিন্তু ব্রেক তো আমি মারিনি। ওরা আমাকে গালাগালি দিতে যাবে, তখনই দেখি মিশমিশে কালো একটা বিড়াল রাস্তা পার হচ্ছে। ওর চোখগুলো বড় বেশি জ্বলজ্বল করছে। হঠাৎ খেয়াল করলাম আমার পাশের সিটে কেউ যেন বসে আছে। সে যেন কানের কাছে ফিসফিস করে বলল, তোর কোনো ভয় নেই? ভয় নেই শব্দটাই আমাকে আরো ভয় পাইয়ে দিল। লুকিং গ্লাসে ওদিকে তখনই দেখি একটা পুলিশের বাইক আসছে। আমি গাড়ি স্টার্ট না নেওয়ায় মেয়েটা বলল, ভাইজান, বিড়াল তো চলে গেছে। আমি বললাম, পুলিশ পিছনে। কথাটা শুনে ওদের রূপ বদলে তিনজনে 3টে বন্দুক ঠেকিয়ে দিল আমার মাথায়। বলল, গাড়ি চালাবেন চল, কোথাও দাঁড়াবি না। আমি গাড়ি চালানো শুরু করার আগেই গাড়ি চলতে শুরু করে দিল। আমি যতটুকু বুঝতে পারছি, এই গাড়ি চালানোর উপর আমার নিয়ন্ত্রণ নেই। ততই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। হঠাৎ তখনই গাড়ির সামনের উপর থেকে পড়লো একটা পুলিশের লাশ। গাড়ি থেমে গেল।
ওরা দেখেছে, কিন্তু ওরা যে ভয় পেয়েছে সেটা বুঝতে দিল না আমাকে। ওরা বলল, প্রাণে বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি দরজা খুলে দৌড় দিলাম। মিনিট 10 দৌড়ানোর পরে চোখে পড়লো একটি পুলিশ ভ্যান। আমি সবকিছু বললাম। ওরা তাড়াতাড়ি গেল। গিয়ে আমরা যা দেখলাম তা অবাক করার মতো দৃশ্য। আমার গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ছেলেটা আর মেয়েটাকে অদৃশ্য কেউ গলা টিপে ধরে রেখেছে। আর ওই ভদ্রলোক মাটিতে শোয়ানো একটা ইট দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে কেউ। আমার জীবনটা বেঁচে গেল। চোখের সামনে মৃত্যুর পথে ঢলে পড়তে দেখলাম 3টি জীবন্ত মানুষকে। যদিও গত সপ্তাহেই ওরাই নাকি গাড়ি চুরি করতে গিয়ে একটা ড্রাইভার আর পুলিশকে মেরে ফেলেছিল। এই গল্পটা শোনার পরও বলে দিল, প্রয়োজনে আইবুড়ো হয়েই শ্মশান ঘাটে যাব, তবু গাড়ি চালাতে আর দেব না। মৃত্যুকে সেই দিন অনেক কাছে থেকে দেখেছি, তাই একটা ভালো জীবনের আশা ছাড়তে পারবো না।